আই হতছাড়ি, এদিকে আয়। এভাবে পায়ের উপর পা তুলে বসে আছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর মা? অবনী সোফার উপরে বসেছিল, তখন কথাটি তার মামি এসে বলে। অবনী তার মামিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তিনি অসম্ভব রেগে আছেন, যার ফলস্বরূপ তার চোখ এবং মুখ লাল হয়ে রয়েছে। অবনী ভয়ার্থ গলায় জবাব দেয়, না আসলে মামি তাহলে বাড়ির কাজগুলো করবে কে? না আসলে মামি আমি করছি। তাহলে যা গিয়ে বাসনগুলো ধুয়ে রান্না কর। অবনী সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে যায় কিচেনে। অবনী একটা অনাথ সন্তান। তার বাবা মা ছোটোবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মামার সাথে থাকে এবং মামি কাজের লোকের মতো খাটায়। অবনী কিছু বলতে পারে না, বললেই তাকে মারে। সে তাদের এরকম অবিচার সহ্য করতে না পেরে অনেকবারই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে বাড়ি থেকে বাহির হয়ে কোথায় যাবে? এই শহরে যে তার আর আপন বলতে কেউ নেই, কার কাছে যাবে সে? এসব কথা ভেবে অবনীর আর এ বাড়ির ছেড়ে যাওয়া হয় না। অবনী কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সে সবাইকে খাবার খাইয়ে থালা বাসনগুলো ধুয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে সে বিছানায় গাটা এলিয়ে দেয়। সারাদিনের পরিশ্রমে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। এই যে নবাবজাদি, পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, কাজগুলো করবে কে? অবনী তার মামির হঠাৎ রাগী কণ্ঠের কথাগুলো শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে মামি? কি হয়েছে মানে? পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, বাড়ির কাজগুলো করবে কে? মামি আমি তো সব কাজ গুছিয়ে এসেছি, এখন তো কোনো কাজ নেই। কাজ নেই মানে? কয়টা বাজে তোর খবর আছে? বিকাল 4টা বাজে, আর তুই বলছিস বাড়ির কোনো কাজ নেই? অবনী ঘড়ির দিকে তাকিয়ে দেখে সত্যিই 4টা বাজে। না মানে মামি ঘুমিয়েছিলাম তাই বলতে পারিনি। মনে থাকবে কি করে? মনে হচ্ছে এটা তার বাপের বাড়ি, যে যখন ইচ্ছে তখন ঘুমাবে আর উঠবে। যা গিয়ে কাজ কর। অবনী তার বাবার কথা শুনে তার দু চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা তার মামির অগোচরে। অবনী বিছানা থেকে উঠে দাঁড়ায়। আর শোন, আমার জন্য চা দিয়ে আসবি রুমে। জি মামি। অবনী চলে যায় কিচেনে, আর প্রথমে সে তার মামির জন্য 1 কাপ চা বানিয়ে চলে যায় তার রুমে। মামি আসবো? আস। আপনার চা। রাগ। অবনী চায়ের কাপটা রেখে চলে আসতে যাবে, তখন এই অবনী শোন, জি মামি। যারা স্কুল থেকে এসেছে কিনা দেখ। সে যদি স্কুল থেকে আসে তাহলে তাকে খাবার দিস। আচ্ছা মামি। অবনী সেখান থেকে চলে আসে জারার রুমে। এসে দেখে জারা স্কুল থেকে ফিরছে। যারা কখন আসলি? এই তো মাত্র। তো খাবার খাবি? খাবার খাবো না তো কি খাবো? তোমার মাথা। অবনী আর কিছু না বলে কিচেনে চলে আসে, আর খাবার নিয়ে আবার চলে আসে জারার রুমে। যারা তোর খাবার। রাখো, আমি হাত ধুয়ে আসছি। অবনী খাবার প্লেটটা টেবিলের উপর রাখে, আর যারা এসে খেতে বসে। যারা খাবার প্লেটটা হাতে দিয়ে সাথে সাথে অবনীর মুখের উপর ফেলে। অবনী কিছু বুঝে ওঠার আগে এসব হয়ে গেল। এইগুলো কি খাবার? ঠান্ডা কেন? যারা চিৎকার শুনে তার মা তার রুম থেকে চলে আসে। কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করব না? এই ফকিনীর বাচ্চা, এগুলো কি খাবার এনেছে? অবনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন তার গালে কিছু একটা অনুভব করলো। তার মামি তার গালে থাপ্পড় মেরেছে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আই হতছাড়ি, তুই খাবারগুলো গরম করে আনতে পারিসনি? আমার মেয়েটা সারাদিন পরে এসে ঠান্ডা খাবার খাবে? যা গিয়ে খাবার গরম করে নিয়ে আয়, আর এইগুলো পরিষ্কার কর। অবনী চলে যায় আবার কিচেনে, আর খাবার গরম করে এনে দেয় এবং রুমটা পরিষ্কার করে দেয়। রাতের বেলা অবনী সবাইকে খাইয়ে রুমে চলে আসে। অবনীর মামা ব্যবসার কাজে বাইরে গেছে, তাই এই কয়দিন তার সাথে কথা হয় না। অবনী নিজের রুমে গিয়ে তার আলমারি থেকে নিজের বাবা মার ফটোটা বের করে আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমরা? আমাকে নিলে না কেন তোমাদের সাথে? তোমরা জানো না তোমাদের ছেড়ে আমি ভালো নেই, অনেক কষ্টে আছি আমি, জানো তোমরা? মামি না আমাকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করায়, একটু ভুল হলে মারে, সারাদিন অবহেলা করে আমাকে। আমি ভালো নেই বাবা মা, আমাকে নিয়ে যাও তোমরা তোমাদের সাথে, আমি যার পারছি না এই অবহেলা নিতে। অবনী কান্না করতে করতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা জানা নেই। ভোরবেলা ওই দূর মসজিদ থেকে ভেসে আসা আল্লাহর নামের প্রতিধ্বনিতে অবনীর ঘুম ভেঙে যায়। সে উঠে উজু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষে কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সকালে সবার জন্য নাস্তা বানানোর পরে টেবিলে সাজানো হলো। সবাই এসে বসে পড়লো। খাওয়া শেষে অবনী নিচু গলায় বলল, মামি আমার না আজ ভার্সিটি যেতে হবে। কেন ভার্সিটিতে যাবি? আর তুই যদি এখন ভার্সিটিতে যাস তাহলে বাড়ির কাজগুলো কি করবে? তোর মা এসে করে দিয়ে যাবে? মামি, যে মারা গেছে তাকে নিয়ে কথা না বললে হয় না? কি? আমার মুখের উপর কথা? আর ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় অবনীর গালে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে।
যদি মুখে মুখে তর্ক করিস তাহলে এর থেকেও খারাপ হবে বলে দিলাম। অবনী আবারও ভয়ার্থ গলায় জবাব দেয়, মামি আমার না আজকে ভার্সিটিতে যেতেই হবে, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তা না হলে আমার জন্য অনেক খারাপ হয়ে যাবে। ভার্সিটিতে যাবি? আচ্ছা যাবি, তার আগে বাড়ির সব কাজ সেরে তারপর যাবি। ঠিক আছে মামি, আমি বাড়ির সব কাজ করে দিয়ে যাব। সাহেলা বেগম রাগে গড়গড় করতে করতে চলে যায় তার রুমে। আর অবনীও চলে যায় বাড়ির কাজগুলো করতে। বাড়ির কাজ শেষ করতে করে 9:30 বেজে গেছে। তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে যখন বেরিয়ে যাবে তখন আই অবনী শোন, জি মামি, কিছু বলবেন? এই ধর এগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে তারপর যাবি। কতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে অবনী বুঝতে পারে তার আজকে ভার্সিটি যাওয়াটা তার মামির মোটেও পছন্দ হয়নি। তার মামি এমনিতেও তাকে পছন্দ পড়তে দিতে চায় না, সে জোর করে এতটুকু পর্যন্ত এসেছে। একটু, কিন্তু মামি এগুলো ধুতে তো প্রায় ঘন্টাখানেক সময় লাগবেই, কিন্তু আমার তো সময় নেই। আমি কিছু জানি না, তুই আজ এগুলো ধুয়ে তারপর যাবি। অবনী ভালো করে জানে তার কাজ না শেষ হওয়া পর্যন্ত তাকে বাড়ির বাহিরে এক পা রাখতে দিবে না তার মামি। তাই সে কোনো উপায় না পেয়ে কাপড়গুলো নিয়ে কাঁচতে বসে যায়। কাপড়গুলো কাঁচতে কাঁচতে প্রায় 1 ঘন্টা লাগে। সে সেগুলো রোদে শুকাতে দিয়ে মামির কাছে বলে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে তার ভার্সিটি 10 টাকার ভাড়া, তাই অবনী প্রায় সময় হেঁটে যায়, কিন্তু আজকে আর হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এমনিতে তার দেরি হয়ে গেছে, তার উপর হেঁটে গেলে তো আরও দেরি হয়ে যাবে। তাই সে একটা রিক্সা নিয়ে চলে যায় ভার্সিটিতে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। অবনী ভিতরে ঢুকে পড়ে। অবনী, তোমার এত দেরি হলো কেন আজকে? আসলে স্যার কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে, আর হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে সিটে বসো। অবনী গিয়ে তার বান্ধবী মাহির পাশে বসে পড়ে। কি রে ফোননি, কি খবর তোর? এই তোরে কতবার বলবো আমাকে ফৈন্নি বলবি না? আমার বাবা মা আমার আকিকা করে এত সুন্দর একটা নাম রেখেছে মাহি, তুই সেটা না বলে শুধু ফৈন্নি বলে ডাকছিস কেন? ডাকছি বেশ করেছি, আরও ডাকবো, তোর কোনো সমস্যা? থাক বইন, তোরে আর কিছু কমো না, এবার একটু চুপ করে থাক, ক্লাসে মন দে। অতঃপর দুজনে ক্লাসে মনোযোগী হয়। একে একে তারা সকল ক্লাসগুলো করে। ক্লাস থেকে বাহির হবার পরে অবনী, স্যার যেতে বলছে। কোথায়? অফিসে। কালকে রাতে আমার কাছে একটা মেসেজ আসে, সেখানে লেখা ছিল তার সাথে যেন ভার্সিটির শেষে দেখা করি। আচ্ছা চল। তারা দুজন নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে চলে আসে অফিসে। মে আই কাম ইন স্যার? আদনান সাহেব চেয়ারে কেস ফাইল ঘাটছিলেন, হঠাৎ সামনে তাকায়। ও তোমরা আসো। তারা দুজন ভিতর গিয়ে 2টা চেয়ারে বসে পড়ে। বলো কি খাবে, চা না কফি? স্যার আমরা এখানে খেতে আসিনি, কি জন্য ডেকেছেন সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, যে জন্য ডেকেছিলাম তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের কাজটা শেষ করো। স্যার চেষ্টা করছি, আশা করি অতি দ্রুত শেষ হয়ে যাবে। গুড। আর সবসময় নিজেদের কাছে পিস্তল রাখবে, কারণ এখন সন্ত্রাসীদের সংখ্যা বাড়ছে, তারা কখন তোমাদের উপর আক্রমণ করে বসে তা ঠিক নেই। ঠিক আছে স্যার। আর আমাদের চিনবে কিভাবে তারা? আমাদের তো পরিচয় নেই। তোমাদের নাম পুরো সিআইডিতে সিক্রেট, কেউ জানে না যে তাদের দুজন লেডি অফিসার রয়েছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কি ওকে, টেক কেয়ার। তারা দুজন বাহিরে চলে আসে। রে ফৈনি, তুই ভেতরে একটা কথা বললি না কেন? প্রথমত তুই আমারে আর ফকিন্নি বলবি না, দ্বিতীয়ত তুই যেখানেই থাকবি সেখানে আমার কথা বলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা আমি যাই রে। যাই মানে? তুই প্রথমে আমার সাথে খাবার খাবি, তারপর যাবি। না রে, আজকে না, অন্য একদিন। এমনিতেই দেরি হয়ে গেছে, জানি না কপালে কি আছে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আমার সাথে এখন রেস্টুরেন্টে খাবি মানে খাবি। অতঃপর মাহির জোড়াজোড়িতে সে বাধ্য হলো রেস্টুরেন্টে যেতে। তারা দুজন খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে যায়। এদিকে অবনীর ভয়ে তার কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, কারণ মামি তার সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অবনী কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ তার অবস্থা কাহিল। আই হতছাড়ি, তোকে কি রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য বেরোতে দিয়েছি? চুপ। আসলে মাহি, আর এখন মাহির নাম দিয়ে চালিয়ে যাবি ভেবেছিস? কি মনে করিস তুই কি করিস না করিস আমি কিছুই জানি না? ছেলেটা কে ছিল? অবনী তার মামির কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কোন ছেলে, কিসের ছেলে? মামি তুমি কিসের কথা বলছো? কিসের ছেলে? কিসের ছেলে যেন কিছুই জানে না। তোকে আজকে যারা স্কুল থেকে আসার সময় একটা ছেলের সাথে দেখেছে। অবনীর আর বুঝতে বাকি নেই কোন যেন তার সাথে এসব হচ্ছে। সে যারার দিকে তাকায় দেখে সে মুচকি হাসছে। মামি বিশ্বাস করো, যারা মিথ্যা বলছে। আমি কোনো ছেলের সাথে ছিলাম না, আমি তো মাহির সাথে ছিলাম। কি? তার মানে আমি মিথ্যা বলছি? মা বিশ্বাস করো, আপুকে আমি একটা ছেলের সাথে দেখেছি,
আর আপু কিনা আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। অবনীর মামি তার মেয়ের এরকম ন্যাকা কান্না দেখে রেগে আগুন হয়ে যায়, যার ফলস্বরূপ অবনীকে খেতে হয় থাপ্পড়। অবনী কিছু বলে না, চুপচাপ সেখানে থেকে চলে যায়। এভাবে চলে যায় আরও কয়েকটা দিন। এর ভিতরে অবনী মামাও চলে আসে। সে এসে যেন অবনীর উপর বিশাল পাথর দিয়ে দিয়েছে, কারণ তার মামা তার বিয়ে ঠিক করে ফেলেছে তার এক বন্ধুর ছেলের সাথে। মামা আমি বিয়ে করব না। মামা এবং মামি বসে বসে টিভিতে খবর দেখছেন। অবনীর এমন হঠাৎ কথায় তার দিকে ফিরে তাকায় এবং তাদের দুজনের চোখ ভীষণ লাল হয়ে যায়। তাদের দেখে সে ভয় পেয়ে যায়। কি বললি? আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি আমার পড়ালেখা শেষ করতে চাই, আর ছেলেটাকে আমার অপছন্দ, শুধু নেশা করে। তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে। মামি, এই বিয়ে করব না আমি। তুই বিয়ে করবি না? তোকে কি আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো? তোর বাপ মা কি আমাদের অর্থ সম্পদ দিয়ে গেছে যে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? সে যত মানা করে তাতে কিছু হয় না। তাদের সিদ্ধান্ত আটক। তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। সে না করলেই তাকে তারা বেকায়দায় মেরেছে। সে চুপচাপ সব সহ্য করেছে। দেখতে দেখতে তার বিয়ের দিন ঘনিয়ে এলো এবং যথারীতি বিয়ের কাজ শুরু হয়ে গেল। মা, মা, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। জারার এমন কথায় আয়েশা বেগম থ হয়ে যায়। তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের মান সম্মান এলাকাতে তারা মুখ দেখাবে কিভাবে? মা, তোমার কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে যারা? আব্বু, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? হুম। এখন কি হবে? তাদের কি বলবো আমি? আমার মান সম্মান তো গেলই, এখন আমি বরপক্ষকে কি বলবো? আব্বু, আপুর ঘর থেকেই চিরকুট পেয়েছি। দেখি। প্রিয় মামা, তুমি যখন এই চিরকুটটা হাতে পাবে তখন হয়তো তোমরা আমাকে পাবে না। চলে গেছি আমি তোমাদের থেকে, নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে নিজেকে গড়তে। তোমরা বলতে না আমি তোমাদের বোঝা, তাই আজকে বোঝাটা কমিয়ে দিয়ে গেলাম। জানো মামা, আমি তোমাদের কাছ থেকে সারা দিন অবহেলা পাওয়ার পরেও কেন যেতাম না? কারণ তোমার মুখটা মায়ের সাথে মিলে যায়। তোমার দিকে তাকালে আমি আমার মাকে দেখতে পাই, আর মামিকে আমি মায়ের মতো দেখতাম, কিন্তু সে আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তবু আমি কিছু বলিনি। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু তা আমার অমতে, তাই আমি তোমাদের থেকে চলে যেতে বাধ্য হয়েছি। ক্ষমা করো তোমাদের মান সম্মান নষ্ট করার জন্য। আর আমি আবার আসবো আমার মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়ি আমার বাড়ি। তোমার যে বাড়িতে থাকছো সেটা তোমাদের বাড়ি না, আমার বাড়ি। ভাবছো কিভাবে জানলাম? তা না হয় রহস্যই থেকে যাক। তো যাই হোক, আমি আবার আসবো, এই আমিকে নিয়ে নয়, নতুন এক আমিকে নিয়ে। পাপীদের ধ্বংস করতে ফিরে আসবো এক নতুন আমি হয়ে। ভালো থাকবে তোমরা, আর নিজেদের যত্ন নিবে। যারার দিকে খেয়াল রেখো, সে এখনো ছোট মানুষ, তাকে সঠিক শিক্ষা দাও। তাকে এখন তোমরা যা শেখাবে সে পরবর্তীতে তাই করবে, তাই তাকে সঠিক শিক্ষা দাও। ইতি তোমার হতভাগী ভাগ্নি। হ্যালো মাহি। বল, তুই কোথায়? তোর না আজকে বিয়ে হবার কথা? দোস্ত, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তোর বাড়ির সামনে। তাড়াতাড়ি নিচে নাম। তুই দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। মাহি নিচে নেমে দেখে তার বান্ধবী গা ভর্তি গহনা নিয়ে দাঁড়িয়ে আছে, আর মুখের অবস্থা দেখে সে আর না হেসে পারল না। সে খিলখিল করে হেসে দিল। এই, তুই হাসছিস কেন? তোকে দেখে। কেন, আমি কি কোনো জোকার নাকি যে আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? তার থেকে কম না তুই। কি বললি তুই? আরে রাগোস কেন? যা বললাম তা সত্যি। রোদে তোর মেকআপের যা অবস্থা হয়েছে না, দেখতে তোকে। তুই থাম, চল ভেতরে যাই। চল। তারা দুজন রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তা তুই বিয়েটা করলি না কেন? আমি বিয়ে করব না, কারণ এখনো পড়ালেখা বাকি। আর তার চেয়ে বড় কথা, মনের মতো কাউকে পায়নি। যার সাথে তারা বিয়ে ঠিক করেছে সে একটা নেশাখোর। তো কি হয়েছে? তুই তোর ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে দিতি। মাহি, মজা বাদ দে। আমার এখন ভালো লাগছে না। কালকে স্যারের সাথে দেখা করতে হবে এবং ঢাকা যেতে হবে। ঢাকা কেন? আমাকে আমার গোপন এজেন্ট বলেছে বড় বড় মাফিয়ারা সবাই ঢাকা তাদের নতুন আস্তানা করেছে, তাই তাদের ধরতে ঢাকা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। কালকে আমাদের যেতে হবে আবার। মে আই কাম ইন স্যার? তা তোমরা কি খাবে, চা না কফি? না স্যার, কিছু খাবো না।
ওকে, তো কি জন্য হঠাৎ? স্যার, আমি আমার একজন সিক্রেট সহকর্মী থেকে জানতে পেরেছি বড় বড় ডনরা সব ঢাকা তাদের আস্তানা খুলে সেখানে তারা সব করছে, এবং পুরো দেশের বিভিন্ন ড্রাগস থেকে শুরু করে সব তারা করছে। আদনান সাহেবের কপালে চিন্তার রেশ ধরা দেয়। সে গম্ভীর গলায় বলে, তা এখন কি করার? আমরা চাচ্ছি আমরা ঢাকা যাব এবং আপনি সব ব্যবস্থা করবেন, আর আমরা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই। ওকে, তোমরা যা চাবে তাই হবে। বাহিনা হয় যেতে পারবে, কিন্তু তুমি তোমার মামা মামিকে মানিয়ে কিভাবে নেবে? সাদ্দের কথা শুনে মাহি পিক করে হেসে দেয়। স্যার, ও তো বাড়ি থেকে পালিয়ে এসেছে, বিয়ের আসন থেকে। কি, ওর বিয়ে হয়েছে? না স্যার, হয়নি। ও পালিয়ে এসেছে। ওর মামা মামি তার বিরুদ্ধে গিয়ে তার বিয়ে দিয়েছিল, তাই সে পালিয়ে এসেছে। পালিয়ে এসে ভালোই হয়েছে, এক কামে দুই কাম। তা ঠিক আছে। তা তোমরা কোন দিন যেতে চাও? আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তোমাদের আবারও সাবধান করছি, তোমাদের পরিচয় কেউ জানে না। তোমরা অফিসে আসো আমার বন্ধুর মেয়ের পরিচয়, তাই তোমরা তোমাদের পরিচয় সবসময় গোপন রাখবে। আর হ্যাঁ, আমার 2 ছেলেও কালকে থেকে ঢাকা ভার্সিটিতে যাবে। তারা 2জন আর্মি অফিসার, তাই তাদের থেকে পারলে ভাব জমিয়ে নিও বলে একটা মুচকি হাসি দেন আদনান সাহেব। কিন্তু স্যার, আমরা আপনার ছেলেদের চিনব কিভাবে? যেখানে অবনী আছে সেখানে কোনো ব্যাপার না। কিন্তু স্যার, আমিও তো চিনি না। কোনো সমস্যা নেই, চিনে যাবে। তারা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে ঢাকার উদ্দেশ্যে। আর তারা বিকেল 4টার দিকে পৌঁছে যায় ঢাকা এবং আদনান সাহেবের দেওয়া ঠিকানাতে চলে। কি রে দোস্ত, এত বড় বাড়ি? তা আমিও তো দেখছি। স্যার, আমাদের জন্য এত বড় বাড়ি কেন রাখলো? চল ভেতরে যাওয়া যাক। তারা 2জন দারোয়ান থেকে চাবি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই কল আদনান সাহেবের। হ্যালো। তোমরা ঠিক মতো পৌঁছেছো জায়গা মতো? স্যার। তা বাড়ি পছন্দ হয়েছে তোমাদের, নাকি অন্য একটা দেবো? না স্যার, তার দরকার নেই। কিন্তু স্যার, বাড়িটা না নিলেও পারতেন। আরে পাগল মেয়ে, এটা আমার নিজের বাড়ি। এটার কথা শুধু আমি আর আমার বউ জানে, তাই তোমাদের সুবিধার্থে তোমাদের থাকতে দিয়েছি, এবং ভবিষ্যতেও তোমরাই থাকবে। বুঝলাম না স্যার শেষের কথাটা। না, কিছু না। কোনো সমস্যা হলে বলো। আর তোমাদের ভার্সিটির সোমবার থেকে মানে মাঝখানে একদিন সময়, তোমাদের প্রয়োজনে যা দরকার কিনে নিও। ঠিক আছে স্যার। মাহি? পাশে তাকাতেই দেখে মাহি নেই। সে এতক্ষণ কথা বলাতে পাশে যে মাহি নেই সেদিকে তার কোনো খেয়াল ছিল না। এমা, এই মেয়েটা আবার কই গেল? মাহি, এই মাহি। আমি উপরে, চলে আয়। অবনী উপরে চলে যাওয়ার দেখে মাহি তার জামা কাপড় আলমারিতে রাখতে ব্যস্ত। কি রে, এতক্ষণের মধ্যে তোর জন্য রুমও ঠিক করে ফেললি? আর শুধু আমার জন্য না, আমাদের দুজনের জন্য, বুঝেছিস? তা কিছু কি খাওয়া লাগবে না? তাহলে যা, গিয়ে রান্না করে আন। বাড়িতে কিছু আছে যে রান্না করব? তুই অনলাইনে অর্ডার দে। দিচ্ছি। এই অবনী, চল, খাবার আসতে আসতে আমরা বাড়িটা ঘুরে দেখি। চল। তারা 2জন ঘুরতে ঘুরতে ছাদে চলে আসে। ছাদ থেকে ঢাকা ব্যস্ত শহরকে সুন্দর মতোই দেখা যাচ্ছে। এ হচ্ছে ঢাকা ব্যস্ত শহর। মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য নিজের গ্রাম, নিজেদের আপনজনদের রেখেই ব্যস্ত শহরে আসে। আবার কেউ ঘুরতে আসে। বড়লোকরা তাদের উপর হুমধারি করে। প্রায় সন্ধ্যে নেমে এসেছে এই ব্যস্ত শহরে। কেউ এখন ছুটে চলছে বাড়ির দিকে সারাদিনের রোজগার নিয়ে, আবার কেউ ছুটে চলছে তাদের চাকরিতে। মানুষের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে তাকে প্রতি সেকেন্ড লড়াই করে বেঁচে থাকতে হয় এই ব্যস্ত শহরে। এই ব্যস্ত শহরে কেউ একদিন না খেলেও একজন এসে জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা। সবাই তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, তাই তাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। আমার জীবনেও লড়াই ক্ষেত্র, সেখানে আমি প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছি সবার সাথে। তার মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি মনে হয় ব্যর্থ। এই অবনী, দেখ তো, এই 2টা ডেলিভারি বয় না? অবনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তখন মাহি জোর ধাক্কা দিয়ে কথাটা বলে। তার কথা মতো আমি নিচে তাকিয়ে দেখি 2টা ছেলে বাড়ির গেট দিয়ে বাড়িতে আসছে। তাদের দেখে বোঝা যাচ্ছে না ডেলিভারি বয়, কিন্তু তবুও মেনে নিতে হয়। তারা 2জন ডেলিভারি বয়। তাহলে দেরি করছিস কেন? চল নিচে গিয়ে খাবারগুলো নিয়ে নেই। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। ওকে বাবা, যা। মাহি নিচে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে ছেলেগুলো চলে যায়। অবনীও চলে আসে নিচে আর 2জনে খেয়ে নেয়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে।
আকাশ চারদিকে নেমে আসছে ঘন অন্ধকার। মাহি চল ছাদে যাই, এই ব্যস্ত শহরের সন্ধ্যাটা উপভোগ করি। চল। তারা দুজনে চলে যায় ছাদে। সন্ধ্যায় ঢাকা শহরকে যেন অন্যরকম লাগছে। চারদিকে লাল নীল সবুজ বাতি জ্বলছে আর গাড়ির ব্যস্ততা, যেন এক মনোনীয় পরিবেশ। তারা দুজন সন্ধ্যা উপভোগ করে নেমে আসে নিচে এবং 10টা নাগাদ গল্প করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। এই অবনী, আমি শপিংয়ে যাব, তুই যাবি? যাব। আমারও শপিং করতে হবে কিছু। বাড়ি থেকে আসার সময় তো কিছু আনতে পারিনি। তাহলে চল দুজনে একসাথে যাই। চল। তারা দুজন রেডি, চলে যায় শপিং করার উদ্দেশ্যে এবং তারা তাদের প্রয়োজন মোতাবেক শপিং সেরে নেয়। এই তোর আর কিছু লাগবে মাহি? না, আমার আর কিছু লাগবে না। তাহলে চল। তারা দুজন বেরিয়ে পড়ে শপিং সেরে। এমন সময় অবনী সজোরে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়। অবনী নিচে পড়ে যায়। সরি ম্যাম, আমি আসলে দেখতে পাইনি আপনাকে। কোনো ছেলের কণ্ঠ পেয়ে অবনী উপরে তাকায়। তখন কালকে সে ডেলিভারি বয় দুজন অবনীকে মাহি এতক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে। ম্যাম সরি, আসলে আমি আপনাকে দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন এখানে কেন? ধন্যবাদ ম্যাম, আমরা আসলে কিছু শপিং করার জন্য এসেছি। ও, তা তোমাদের নাম তো জানা হলো না। আমি আবির, আর এ হচ্ছে আমার ছোট ভাই আবির। আপনার দুইজন ভাই? জি ম্যাম, আর এখানে অবাক হবার কি আছে? ঠিকই তো আছে। মাহি তুই এত অবাক হলি কেন? না এমনি, চল বাড়ি যাব। চল। তারা দুজন বেরিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে, আর অন্যদিকে তারা দুই ভাই তাদের যাওয়ার দিকে এক মনে চেয়ে থাকে। এই তুই কি দেখছিস এত? কই কি দেখছি? তুই আমাকে বলছিস কেন? তুই নিজেও তো তাকিয়েছিলি এতক্ষণ। কই, আমি তাকিয়েছিলাম। আর ভুলে যাস না, আমি তোর বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। আসছে আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। চল ভাই, তোর সাথে আমি পারবো না। পারবি না তখন লাগতে আসিস কেন? সেটাই আমার ভুল হয়ে গেছে, এখন চল। চল। তারা দুজন শপিং করে তাদের বাড়িতে চলে যায়। এই অবনী, ছেলে দুইটা কি হ্যান্ডসাম না? তারা দুজন শপে মাত্র বাড়িতে এসে নিজেদের রুমে গিয়ে বসলো। এর মধ্যে মাহির এরকম কথা শুনে তার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। এইরকম করে তাকিয়ে আছিস কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? না সেটা না, দুজন বলছিস কেন? কাকে পছন্দ হয়েছে সেটা বল, নাকি দুজনকেই পছন্দ হয়েছে? আরে না, দুজনকে না। আর কি যেন নাম, আবিদ। আবিদ, তাকে পছন্দ হয়েছে। আর আবির না কি যেন নাম, তাকে তোর জন্য রেখে দিলাম। আচ্ছা তুই প্রেম কর, না হয় তাকে বিয়ে করে নে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভুলে যাবি না আমরা এখানে একটা মিশনে এসেছি। না, তা ভুলবো কেন? মিশনও কমপ্লিট করব, তার নিজের জীবনসঙ্গীও খুঁজে নিব। তোর যা ইচ্ছা তা কর, কিন্তু ছেলেগুলো তো ডেলিভারি বয়। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর এগুলো দেখে হয় নাকি? ভালোবাসা তো হয় মন থেকে। আর তোরও তো একজনকে পছন্দ হয়েছে। কে বলেছে আমার পছন্দ হয়েছে? ওরা তো সাধারণ ডেলিভারি বয়। আমি বলছি, কারণ আমি তোর সাথে সেই ছোট্টবেলা থেকেই থাকছি, তাই তোর চোখ বলে দিবে সব কিছু। আরে বাদ দে তো এইসব কথা। ও আমি এখন বাদ দিব? এতক্ষণ তো আমাকে সুন্দর উপদেশ দিলি। অবনী কিছু না বলে চলে যায় ওয়াশরুমে। আয়নাতে নিজেকে দেখে নিজের অজান্তে হেসে দেয়। আচ্ছা আমি কি কাউকে পছন্দ করি নাকি? তাকে ভালোবেসে ফেলেছি। যাই হোক, সেটা পরে দেখা যাবে। এখন নিজের মিশন শেষ করি। দেখতে দেখতে সেদিন চলে যায়। পরের দিন তারা দুজন তাদের নতুন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যায় নতুন জায়গা, নতুন ভার্সিটি। তারা দুজন কিছু চিনে না, তাই তারা দুজন কাউকে জিজ্ঞেস করে প্রিন্সিপালের রুম পর্যন্ত যায়। কামিং স্যার। আসো। তারা দুজন ভিতরে ঢুকে তারা তাদের কাগজপত্র দেয় আর প্রিন্সিপাল স্যার একজনকে ডেকে তাদের ক্লাসরুম দেখিয়ে দিতে বলে। তারা দুজন ক্লাসরুমে চলে আসে এবং কিছুক্ষণ পর স্যারও চলে আসে। এখানে মাহি আর অবনীকে। মাহি আর অবনী দাঁড়িয়ে যায়। তাদের দুজনকে সামনে নেওয়া হয়। এই দুজন হচ্ছে তোমাদের নতুন সহপাঠী, তাই তোমরা সবাই তাদের সাথে পরিচয় সেরে বন্ধুর মতো আচরণ করবে। জি স্যার, সবাই একসাথে বলে একে একে সবার পরিচয় পর্ব সেরে নিই। যাও গিয়ে সিটে বসো। তারা দুজন গিয়ে নিজেদের সিটে বসে পড়ে। মাই, ওই কামিং স্যার। তোমাদের দুজনের সমস্যা কি? প্রতিদিন দুজন দেরি করে আসো। কি করে আসো? ঠিক আছে, ঠিক আছে, বসো। তারা দুজন গিয়ে পেছনের সিটে বসে পড়ে।
অবনী এবং মাহি এতক্ষণ তাদের দেখতে পায়নি, শুধু তাদের কথা শুনতে পেয়েছে। কিন্তু তারা দুজন ভিতরে ঢোকার পর যেন ভূত দেখার মতো চমকে ওঠে। তবু অবনী নিজেকে সামলে নেয়। এই অবনী, এরা দুজন এখানে কেন? দেখতে পাচ্ছিস তারাও এখানে পড়ে। কিন্তু তারা না ডেলিভারি বয়। তো কি হয়েছে, তারা কি পড়তে পারে না? পারে। কেউ আর কোনো কথা বলে না। ক্লাস শেষ করে তারা দুজন বেরিয়ে পড়ে। এই অবনী, কিছু খেয়ে তারপর যা, খুব ক্ষুধা লাগছে। চল। তারা দুজন ক্যান্টিনে চলে যায়। সেখানে আবির আর আবিদও খাবার খাচ্ছে। মাহি আর অবনেও খেয়ে গিয়ে তাদের পাশে বসে। কেমন আছো? আপনারা এখানে কি কি? তোমরা এখানে যা করতে এসেছো আমরাও তাই করতে এসেছি। মানে আমরা যা করতে এসেছি তা করতে এসেছেন মানে? আরে তোমরাও পড়তে এসেছো আর আমরাও পড়তে এসেছি, এখানে ভয় পাওয়ার কি আছে? তা ঠিক। কি বিড়বিড় করে কি বলছেন? না কিছু না। কোনো সারা শব্দ নাই, এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে কি দেখছিস? না কিছু না। এই মাহি, সব কি আজকে দেখে ফেলবো নাকি? তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? যেভাবে একে অপরের দিকে তাকিয়েছিলি যেন চোখ দিয়েই গিলে খাবি। বাদ দে তো। আচ্ছা। তারা সবাই খাবার খেয়ে যার যার মতো চলে যায়। রাতের বেলা অবনীর মোবাইলে কল আসে। এই মাহি, দেখ তো কে কল করেছে। এই স্যার কল করেছে। দে। আসসালামু আলাইকুম স্যার। কি খবর তোমাদের? সালামের জবাব দিয়ে, তা কাজ কতটুকু? আজকে মাত্র ভার্সিটি গেলাম, এখন দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তা আমার ছেলেদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ। আরে স্যার, আমরা তাদের চিনব কিভাবে? আমরা তাদের নাম জানি না, তার উপর তাদের দেখিও নেই। তাদের নাম বলেন প্লিজ স্যার। ওকে বলছি। তাদের নাম হচ্ছে আবির এবং আবিদ। আবির আমার বড় ছেলে আর আবিদ ছোট ছেলে। ওয়েট স্যার, এই নামের দুজনকে আমি চিনি। কিভাবে? তারা দুজন ডেলিভারি বয়। খাবার অর্ডার করেছিলাম তখন তারা এনে দিয়ে যায়, এবং তারা আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে এবং একই ডিপার্টমেন্টে। তাদের ফটোগুলো দিবেন প্লিজ। আচ্ছা ওকে দিচ্ছি। তারপর স্যার দুইটা ফটো পাঠায়। তা দেখে অবনীর মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি রে, তুই এরকম করে আছিস কেন? কই কিরকম করে আছি? মুখ দেখে মনে হচ্ছে কিছু দেখে শখ খেয়ে আছিস। আদনান সাহেব ফটোগুলো পাঠানোর পর অবনী দাঁড়িয়ে ফটোগুলো নিখুঁতভাবে দেখছিল। তখন উপরোক্ত কথাগুলো মাহি এসে বলে, তুই ঠিক ধরেছিস, এই যে ছবিগুলো দেখে শখ খেয়ে গেছি। দেখে কি এমন ফটো যে দেখে তুই শখ খাবি? অতঃপর অবনীর হাত থেকে মোবাইল নিয়ে নেই মাহি এবং চোখ দেয় মোবাইল স্ক্রিনের দিকে তাকায়। তারও চোখ বড় বড় হয়ে যায়। এ কি করে সম্ভব? এরা তো সেই ডেলিভারি বয়, আর এদের দেখে অবনী এত বড় শখ খেলো। তার চেয়েও বড় কথা, এদের ফটো অবনী পেলো কোথায়? তুই এদের দেখে শখ খেলি? এরা তো সেই ডেলিভারি বয়, আর তুই তাদের ফটো কোথায় পেলি? তারা শুধু কি ডেলিভারি বয়? তা নয় তো কি, তারা কি কোনো রাজ্যের প্রিন্স নাকি? মাহি, মজা করবি না, তুই তাদের পোশাক দেখ। মাহি এতক্ষণ শুধু মুখগুলো দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছে, কিন্তু গায়ের পোশাকের দিকে নজর দেয়নি। তাই সে নজর মোবাইলের স্ক্রিনের উপর এবং তার চোখ আরও বড় বড় হয়ে ওঠে। আর এদের গায়ে তো আর্মি পোশাক, তাহলে কি তারা? ঠিক ধরেছিস, আর্মি অফিসার। আর আমাদের স্যারের ছেলে। কি, স্যারের ছেলে? তাহলে তারা ডেলিভারি বয় হলো কেন? ভুলে যাস না, আমরা যেরকম মিশনে এসেছি তেমনি তারাও এখানে মিশনে এসেছে। আচ্ছা চল তো, খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। এসব নিয়ে পরে ভাবা যাবে। তোর তো শুধু খাই খাই, চল। অতঃপর তারা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আমিও ভালো আছি, আর তোর আম্মুও ভালো আছে। আবিদ কোথায়? এই তো কম্পিউটারে গেমস খেলছে। কি গেমস খেলছে মানে? তোরা না মিশনে গেলি আর সে গেমস খেলছে? আচ্ছা ঠিক আছে, তোদের কাজ কতটুকু গিয়েছে? আব্বু মাত্র আজকে ভার্সিটি গেলাম, চিন্তা করো না, আশা করি কিছুদিনের মধ্যে সন্ত্রাসীদের শনাক্ত করতে পারবো। আমিও সিআইডির দুজনকে পাঠিয়েছি, তারাও একই কথা বলেছে। কি, তুমিও দুজনকে পাঠিয়েছো? ভুলে যাস না, কাজটা সিআইডি টিমের উপর এসেছিল। আর তোদেরও আমি পাঠিয়েছি, তোদের কর্নেলের সাথে যোগাযোগ করে। তা ঠিক। আচ্ছা, তারা ছেলে না মেয়ে? তারা দুজনই মেয়ে, সব দিক দিয়ে পারফেক্ট আছে।
কিসের পারফেক্ট আছে আব্বু? না কিছু না, তোরা তোদের কাজ দ্রুত শেষ কর, তারপর তোদের বিয়ে দিতে হবে। তো আব্বু তুমি আছো শুধু বিয়ে নিয়ে। দ্রুত কাজ শেষ কর। বলেই লাইন কেটে দেয় আদনান সাহেব। এই তুই সারাদিন কম্পিউটারের ভিতরে পড়ে থাকিস কেন? জানিস না আমরা এখানে একটা মিশনে এসেছি? আরে বাদ দে তো, মিশন পড়া হবে, আগে নিজের জীবনসঙ্গী খুঁজে নেই। জীবনসঙ্গী মানে? তুই মাহির কথা বলছিস? দেখ, তার ফেসবুক আইডি মাহি চৌধুরী অনু। কি তুই এতক্ষণ বসে বসে এগুলো করছিস? হুম তোর আবার ভাবি আসলো কোথা থেকে? বেশি ঢং করিস না, মনে করছিস কি আমি কিছু জানি না? বাদ দে, চল ঘুমিয়ে পড়ি। তুই ঘুমিয়ে পড়, আমার কাজ আছে। ওকে। এই মাহি ওঠ, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাই। আর একটু ঘুমাই মানে? সারা রাত ধরে চোর পাহারা দিয়েছিস? না, চোর পাহারা দিবে কেন? আবিদের সাথে কথা বলেছি। কি তুই আবিদের সাথে কথা বলেছিস মানে? ওফ, তোর জন্য একটু ঘুমাতেও পারবো না। আর আমি আবিদের সাথে কথা বলেছি, অন্য কারোর সাথে না তো। এতে এত অবাক হওয়ার কি আছে? তুই ওর নাম্বার পেলি কোথায়? আরে তুই যখন ঘুমিয়ে গেলি তখন মেসেঞ্জারে কথা হয়েছে। ও চল, ভার্সিটির সময় হয়ে গেছে। আচ্ছা তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসি। কি হলো, বের হ, দেরি হয়ে যাচ্ছে তো। আর 2 মিনিট। 2 মিনিট করতে করতে তুই 1 ঘন্টা শেষ করে দিলি। এই তো শেষ। বাবা, এত সাজ কেন আজকে? বুঝবি না, চল। না, আমি বুঝবো কেন, চল। তারা দুজন বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তাঁরাও পৌঁছে যায় ভার্সিটিতে। গিয়ে দেখে আবির এবং আবিদ বসে আছে গাছের নিচে। তারা দুজন তাদের পেছনে গিয়ে দাঁড়ায় এবং অবনী আস্তে করে বলতে থাকে, সিআইডির এসিপি আদনান সাহেবের সন্তান আর্মি অফিসাররা কিনা শেষ পর্যন্ত ডেলিভারি বয় হয়ে গেল। অবনীর এরকম কথা শুনে আবির এবং আবিদ ঘাবড়ে যায়, যার ফলস্বরূপ তারা পিছনের দিকে তাকায় এবং অবনী এবং মাহিকে দেখতে পায়। কি বলছেন আপনারা? আর্মি অফিসার, সিআইডি? আমরা কিছু বুঝতে পারছি না। এত সাধু সাজা লাগবে না আর্মি অফিসার আবিরের উপর ডেলিভারি বয়। আবির আর আবিদ কিছু বলে না। হঠাৎ করে অবনী এবং মাহিকে দুজনে জড়িয়ে ধরে। আবির অবনীকে আর আবিদ মাহিকে এরকম হঠাৎ করে জড়িয়ে ধরাতে অবনী কিছুটা ঘাবড়ে যায় এবং চোটার চেষ্টা করে। অন্যদিকে মাহি তো আবিদকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অবনী হঠাৎ করে অনুভব করলো তার পেটের উপর কিছু একটা রাখা হলো। তাই সে চুপ করে দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। কোনো নড়াচড়া করবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন না। সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, না হলে সোজা গুলি করে দিব। আবিরের কথা শুনে অবনী হাসবে না কাঁদবে বুঝে উঠছে না। যে জীবন খেলায় তারা নেমেছে সেখানে মৃত্যুকে ভয় করতে নেই। সেখানে একটাই নিয়ম হয়, মারো না হয় মরো। মিস্টার আবির, আপনারা আমাদের গুলির ভয় দেখাচ্ছেন, আর এগুলো আমাদের কিছুই করতে পারবে না। আমাদের পরিচয় জানলেন কিভাবে? আমরা সিআইডি অফিসার, তাই কারোর পরিচয় জানতে বেশি সময় লাগে না। কি সিআইডি অফিসার? আবির চোখ বড় বড় করে তাকিয়ে কথাটা বলে। কেন, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে দেখুন। বলে মাহি তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখালো। এবার বিশ্বাস হলো? হ্যাঁ, গতকাল রাতে আব্বু বলেছে সিআইডির অফিসার দুজনও পাঠিয়েছে। ও হ্যালো মিস্টার আবির, আর কতক্ষণ জড়িয়ে রাখবেন? এবার তো ছাড়ুন। ও হ্যাঁ, সরি। ঠিক আছে। ওকে, যা হওয়ার হয়েছে, এবার কাজের কথায় আসি। এই তোরা দুজন দুজনকে ছাড়। জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই চলে যাবে। ঢং দেখলে বাঁচি না। তোরা তো চলে কেন? তুই পারলে ধরে রাখ না, বাধা দিছে কে তোকে? হ্যাঁ, চাইলে ধরতে পারেন। হ্যাঁ, চাইলে ধরতে পারেন। বোন আমার, এখানে আস, কথা আছে। আচ্ছা আসছি। তো কাজের কথায় আসি। কথাটা কি সেটা তো বলবি? বলছি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আজকে ভার্সিটি থেকে ড্রাগস পাচার হবে। কি আজব। আজকে। তাই আজকে রাতে আমাদের সবাইকে আবার একসাথে হতে হবে। কিন্তু কোথায়, কি হলো? ভার্সিটির পেছনে যে পুকুরটা আছে সেখানে। আর তোমাদের নাম্বার দাও। কি, এভাবে তোমাকে তো আমি কোনো নাম্বার দেইনি। চিন্তা কর না, ও হ্যাকিং ভালো পারে, তাই তোমাদের সাধারণ নাম্বার বের করা তার কোনো ব্যাপার না। ও আচ্ছা, তোমাদের নাম্বার দাও। নাও, 0161036। আর তোমারটা? মাহি আবিদকে উদ্দেশ্য করে বলে। ও ঠিক আছে। এই অবনী, ওই ছেলেটা আমাদের ভিডিও করছে। কোথায়?
ওই যে গাছের পেছনে দেখ। অবনী আর বাকি সবাই গাছের পিছনে তাকাতেই ছেলেটা দিল দৌড়। আরে ধর ছেলেটাকে। সবাই উঠে ছেলেটার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু ছেলেটা বেশি দূরে যেতে পারে না। সবেমাত্র ভার্সিটি থেকে বের হয়ে কিছুটা গিয়ে আর ধরা পড়ে যায়। ধরা তো পড়বেই, কারণ তারা আর্মি এবং সিআইডি অফিসার। তাদের থেকে কি দৌড়ে পালিয়ে যাওয়া যায়? বলবো না। বলবি না? আচ্ছা। ঠাস করে একটা দেয় অবনী। কার লোকের গায়ে হাত দিয়েছে জানোস না, তোদের জানে মেরে ফেলবে। এই কে নিয়ে বেঁধে রাখ দেখি, তার কোন বাপ তাকে বাঁচায়? কিন্তু তাকে কোথায় রাখবো? চিন্তা কর না, তাকে আমরা আমাদের বাসায় রাখবো এবং তার থেকে জবাব নিব। তা ঠিক হবে। চলো তাকে নিয়ে তোমাদের বাসায় যাই। ছেলেটাকে নিয়ে তার 4 জন চলে আসে বাড়িতে এবং তাকে আলাদা একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। তার এখনও জ্ঞান ফিরেনি। তারা তাকে রাস্তায় পিটিয়ে অজ্ঞান করে ফেলেছে। ওর এখনো জ্ঞান ফিরেনি, চলো রুমে গিয়ে বসি। চলো। তারা সবাই রুমে যায়, গিয়ে অবনী এবং মাহির কপাল কুঁচকে যায়। এটা রুম নাকি অন্য কিছু, নাকি গরু ছাগলের থাকার জায়গা? তোমরা দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। এটি কি কোনো মানুষ থাকার রুম? কেন, আমরাই তো থাকি। তাহলে রুমটার এই অবস্থা কেন? ব্যাচেলার তো, তাই রুমের যত্ন হয় না, যখন যেটা যেভাবে পারি রেখে দিই। ও, রুম গুছাও। তারা সবাই রুম গুছিয়ে আবার চলে যায় ছেলেটার কাছে। এখনও জ্ঞান ফিরেনি তার। কি মারাই না মেরেছে। এই আবিদ, এক জগ পানি নিয়ে আয়। আবির পানি এনে আবিরের হাতে দেয়, আর আবির ছেলেটার মুখে ঢেলে দেয়। সাথে সাথে ছেলেটা চমকে উঠে যায়। তোরা আমাকে এখানে বেঁধে রেখেছিস, যদি বদ জানতে পারে তোদের জানে মেরে ফেলবে। তাই জানের মায়া থাকলে আমাকে ছেড়ে দে। আমাদের জানের মায়া? আরে আমরা যখন এই চাকরিতে ঢুকেছি তখন নিজেদের জীবনের মায়া ত্যাগ করেছি, আর তুই আমাদের মরার ভয় দেখাচ্ছিস? আমরা তো ঠিকই তোর বসকেও খুঁজে বের করে মেরে ফেলবো, কিন্তু তোকে এখন আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বসকে মারবি তোরা? আরে তোদের মতো সব আর্মি সিআইডি আমার বসের পায়ের তলে থাকে, আর সেখানে তোরা তাকে মারবি? আরে তাকে দেখলে তো দেশ এমপি মন্ত্রীরা পর্যন্ত চেয়ার ছেড়ে দেয়, আর সেখানে তোরা। যত হাসার হেসে নে। এই আবিদ, আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আয় তো। আবির একটা বাক্স এনে রাখে আবিরের পাশে। আবির বাক্সটা খুলে এবং তার থেকে লোহার রড বের করে এবং জলিয়ার হাতুড়ি বের করে। তোদের একটাকে ধরতে পেরেছি, এখন তোর থেকে জানতে পারবো বাকি সব কিছু। আমি মরে গেলেও তো বলবো না। ওকে। আবিদ ওর হাতটা এনে টেবিলের উপর রাখ। আবিরের কথা মতো আবির ছেলেটার হাত ধরে টেবিলের উপর রাখে। আবির তাতে একটা জলি রেখে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়। সাথে সাথে শোনা যায় একটি আর্ত চিৎকার, কিন্তু সে চিৎকার কারো কানে যায় না। ভালোই ভালোই বলে দে, না হলে এর থেকেও খারাপ হবে। মেরে ফেললেও বলবো না। ওকে, তাহলে মরেই যা, কিন্তু তোকে এত সহজে মারবো না, কষ্ট দিয়ে মারবো। আবির আবার বাক্সটা থেকে পেলাস বের করে এবং ছেলেটার আঙ্গুলে টেনে টেনে উঠিয়ে ফেলে আর বলতে থাকে, বলবি না। না না, মরে গেলেও বলবো না। ওকে আবির আবার বাক্সটা থেকে একটা ব্লেড এবং মরিচের গুঁড়া বের করে এবং ছেলেটার শরীর কেটে তাতে মরিচ দিতে থাকে। ছেলেটার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কারো সেদিকে কোনো খেয়াল নেই। বলবি না? বলছি ভাই, বলছি প্লিজ আমাকে ছেড়ে দেন। এই আবিদ, এক বালতি পানি এনে ওর গায়ে ঢেলে দে। আবির পানি এনে ছেলেটার গায়ে ঢেলে দেয়, আর ছেলেটা ছটফটানি কমে। বল। পানি? এই নে পানি, আর বল তাড়াতাড়ি। ছেলেটা পানির বোতল নিয়ে গপ গপ করে খেয়ে নেয় পুরোটা। তারপর বলতে থাকে, বল তোর বসের নাম কি? জানি না। এ কথা শুনে আবিদের মাথা গরম হয়ে যায়, আর সে রড দিয়ে এক বাড়ি মারে। ভাই বিশ্বাস করুন, আমি বসের নাম জানি না, তাকে কখনো দেখিও নি। তাহলে তোরা কাজ করতে কিভাবে? আমাদের একজন কাজ দিত আর আমরা তার কথা মতো কাজ করতাম। সে বসকে দেখেছে, তার সাথে অনেকবার কথা বলেছে। কে সে? আর তোরা ড্রাগস আনতি কোথা থেকে? আমরা ভার্সিটি থেকে আনতাম, আর আমাদের ড্রাগস দিত ভার্সিটির প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? সে একজন শিক্ষক হয়ে এ কাজ কিভাবে করতে পারে? জি প্রিন্সিপাল স্যার। তোরা কিভাবে জানতে পারলি কোন দিন ড্রাগস পাচার করতে হবে? তারা আমাদের একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিত, এবং আজকে রাতেও ড্রাগস পাচার করবে। তোর সাথে আর কে কে আছে? আমাদের সাথে ভার্সিটির দারোয়ানও আছে। ও, তাহলে আজকে ড্রাগস পাচার হবে? জি।
ওকে, আর কি জানিস? ওকে, আমি আর কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দেন। মুক্তি দিব, একেবারে চির মুক্তি। না, আপনারা এটা করতে পারেন না, আপনারা আর কোনো শব্দ হলো না। ছেলেটার শরীর নিস্তেজ হয়ে গেছে। একটা বুলেট তার মাথার এপার ওপার হয়ে বেরিয়ে গেছে। আর সাইলেন্সার লাগানো গুলিতে দাঁড়িয়ে আছে অবনী। এদের মতো আবর্জনাকে বাঁচিয়ে রেখে লাভ নাই, এরা বেঁচে থাকলে আবর্জনা আরও বাড়বে। তাই বলে এভাবে মেরে দেবে? আরও কিছু জানতে পারতাম। ওর থেকে আর কিছু জানতে পারবি না, বাকিটা জানতে পারবি রাতে, শালা প্রিন্সিপাল থেকে। হুম। চল বাসায় যাব, আর তোমাদের সাথে রাতে দেখা হবে, এবং আবর্জনাটা ফেলে দিও। কোনো কথা নাই, তার দুজনের হা করে তাকিয়ে আছে। হা করে তাকিয়ে আছো কেন? ওকে মেরে ফেললে কেন? এখন গভর্নমেন্টকে কি জবাব দিবে? আমার কোনো জবাবদিহিতা লাগে না, আমি আমার মতো করে শ্যুট করি। ওকে ফেলে দিও, বাই। বলেই মাহিয়ার অবনী বেরিয়ে আসে। চারদিকে অন্ধকার এবং গোলশান নীরবতা। চারজন মানুষ দাঁড়িয়ে সে অন্ধকারের ভিতরে। এই অপনি, রাত 1টা বাজে, এখনো তো কেউ আসছে না। আসবে, অপেক্ষা কর। এই আবির, কিছু দেখতে পেলে? না, সারা ভার্সিটি ঘুরে দেখিয়েছে, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু দেখছি না। ওকে ড্রোনটা রেখে দাও আর ভেতরে চলো। তারা চারজন ভিতরে ঢুকে পড়ে এবং আস্তে প্রিন্সিপালের রুমের দিকে যেতে থাকে। প্রিন্সিপালের রুম থেকে কথার আওয়াজ আসছে। যা ভেবেছিলাম তাই হয়েছে, তারা রুমের ভেতরেই আছে। সাবধানে যাবে। তার সবাই আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে তাদের পজিশন নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার এখন উল্টো দিকে ঘুরে আছে। আসো আসো আর্মি অফিসার এবং সিআইডি অফিসার, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের জন্য অপেক্ষা করছিলে মানে? কি ভেবেছিলে তোমাদের সম্পর্কে কিছুই জানি না? তোমরা যেদিন ভার্সিটিতে পা রাখলে সেদিন থেকেই আমি তোমাদের সম্পর্কে জানি। তাই এবার তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে কে? তোরা আমাকে মারতে পারবি না, বরং তোরা নিজেরাই মরবি। এ পর্যন্ত আমাদের কেউ ধরতে পারেনি, যারা ধরতে এসেছে তারাই ফিরে যেতে পারেনি, তোরাও পারবি না। আর আমার বসকে ধরা অসম্ভব। তোকেও মারবো এবং তোর বসকেও মারবো, তুই একা আছিস এখন। আগে নিজেদেরকে তো বাঁচিয়ে নে। বলার সাথে সাথে 4টা গুলি শব্দ হলো এবং 4টা গুলি এসে লাগে চারজনের বুকে এবং রুমের কোণা থেকে বেরিয়ে আসে চারজন। সে চারজন আর কেউ না, ভার্সিটির বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, দুজন দারোয়ান। এরকম হঠাৎ আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আরও একটা করে গুলি এসে লাগে বুক ভরে, তারা লুটিয়ে পড়ে ফ্লোরে। প্রিন্সিপালের গুটি গুটি পায়ে হেঁটে আসে সামনে। আমি জানতাম তোরা আজকে আসবি। কিভাবে জানিস তোরা? যখন আমার লোক আরিফকে ধরেছিস ঠিক তখনই জেনে গেছি যে সে ধরা পড়েছে। কিভাবে জানলাম জানিস? তার শার্টের বোতামে একটা চিপ ছিল। তোরা যখন তাকে ধরে পিটিয়েছিস তখন সেটা ভেঙে যায়। তখন আমি জানতে পারি সে ধরা পড়েছে এবং সব বলে দিবে, আর তোরা এখানে আসবি। তাই আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। আর তোরা এখানে এসেছিস মাত্র 2 দিন হলো, আর এসে আমার টক্কর দিচ্ছিস। আরে আগে আমাদের সম্পর্কে জান, বোঝ, তারপর তাই লড়তে আসিস। তারা আর কিছু শুনতে পায় না। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে না, আর পারছে না চোখ খোলা রাখতে। চোখ বন্ধ হয়ে গেল। এই যা, লোক ডেকে এদের রাস্তায় ফেলে দিয়ে আয়। এমনিতে আর কিছুদিন থাকলে মারা যাবে। শালা আমাদের ধরতে এসেছে, তোরা এসে এদের রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আয়। তারা এসে ওদের চারজনকে নিয়ে যায় এবং রাস্তায় ফেলে দেয়। এই চুপ, কোনো কথা বলবি না, বস কল দিয়েছে। হ্যালো বস। কাজ কতটুকু হয়েছে? বস, তাদের খতম করে দিয়েছি। গুড, আজ আর ড্রাগস যাবে না, যে যার মতো থাকো। ঠিক আছে বস, আপনি দেশে আসবেন কবে? দেরি আছে। ঠিক আছে বস। সকালে বসে অবনীর মামা এবং মামি তার বোন টিভিতে খবর দেখছে। হঠাৎ তাদের একটা খবর চোখ আটকে যায়, যেখানে অবনী এবং মাইকে দেখাচ্ছে সাথে 2টা ছেলেকে। নিচে হেডলাইনে বড় বড় করে লেখা, গতকাল রাতে বাংলাদেশ ট্রাক পাচারকারীদের হাতে ধরতে গিয়ে সিআইডি অফিসার অবনী জাহান এবং সিআইডি অফিসার মাহি চৌধুরী অনু আর আর্মি অফিসার আবির এবং আদিব ঘটনাস্থলেই মারা যায়। আমরা তাদের অফিসার চিহ্নিত করেছি। সিআইডির গোপন অফিসার ছিল অবনী জাহান এবং মাহি চৌধুরী অনু।
তাদের সম্পর্কে তাদের এসিপি ছাড়া আর কেউ জানে না। আর আর্মি অফিসার দুজন ছিল এসিপির সন্তান। এতটুকু পরে অবনীর মামা ভেঙে পড়ে। অবনী মায়া গেছে ভাবতেই তাদের কষ্ট করছে। তার থেকে বড় কথা, সে একজন সিআইডি অফিসার ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় তাদের দিল না অবনী। চলে গেল তাদের ছেড়ে ওই আকাশে তারার মাঝে। অন্যদিকে আবির এবং আবিদের মায়ের ও একই অবস্থা, তাকে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না। কিন্তু আদনান সাহেবকে দেখলে মনে হবে না তার ছেলে এবং তার মেয়ের মধ্যে দুজন অফিসার মারা যায়নি। সে নিজেকে স্বাভাবিক রেখেছে। আর মাহির জন্য তো কেউ কাঁদবে না, কারণ সে এতিম আর কেউ নেই এই নিষ্ঠুর পৃথিবীতে, শুধুমাত্র অবনী ছাড়া। অবনী হচ্ছে তার মা বাবা, বোন, ভাই, বান্ধবী, সব কিছু। তাই তার জন্য সে ছাড়া কাদার আর কেউ নেই। কিন্তু সে নিজেও চলে গেছে তার সাথে না ফেরার দেশে। তাহলে তার জন্য কাঁদবে কে? আবিদও তো চলে গেছে তার সাথে ওই দূর আকাশে। তাহলে কে কাঁদবে তার জন্য? কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই তার নিজের স্বার্থের জন্য খুঁজবে তাকে, ভালোবেসে কেউ তাকে খুঁজবে না। হ্যাঁ, নিষ্ঠুর পৃথিবীর নিয়মটাই এরকম। প্রয়োজনে সবাই কাছে টেনে নেয়, আর প্রয়োজন শেষে সবাই দূরে চলে যায়। কেউ তখন বাংলাদেশের কাছে রাখতে চায় না, সবার কাছে সে বোঝা হয়ে যায়।